আসতে পারি? হ্যাঁ। কি অবস্থা এখন? আপনাকে তো কাল রাতেই বলেছিলাম, আর বেশি সময় নেই। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে মরেই যাব। এত কিছু করে, এত লড়াই করে আপনাকে বাঁচাবার চেষ্টা করলাম। নিজের জীবনের ঝুঁকি কিন্তু আমি কম নিইনি। ফাইনালি আপনার মুখ থেকে এই কথাটা শুনবো বলে কিন্তু নয়। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? যে কোনো হসপিটাল অথবা নার্সিং হোম। আপনি জানেন আমাকে যে কোনো হসপিটালে নিয়ে গেলে আপনার কত বড় রিস্ক। নতুন করে কি আর ঝুঁকি হবে? যা ঝুঁকি নেওয়ার তা তো নেওয়া হয়ে গেছে। দেখুন, বিপদে আপনি আমার অনেক সাহায্য করেছেন, তার জন্য তো আমি আপনাকে বিপদে ফেলতে পারি না। হ্যাঁ, এটা ঠিক যে আপনার আমার স্বামীর মৃত্যুর কারণ, আপনিও তার মধ্যে একজন। কিন্তু তারপর থেকে আপনি আমার জন্য যা যা করেছেন, তার জন্য আমি আপনার প্রতি অকৃতজ্ঞ হতে পারবো না। আপনি কি বলতে চান বলুন তো? আমি আর কি বলতে চাইবো? আমি বলতে চাইছি আপনি এবার আমাকে আপনার ঘাড় থেকে ছেড়ে ফেলুন। দেখুন, আপনি আমাকে বেশি দিন চেনেন না, তাই আপনার আমার সম্পর্কে এরকম ধারণা হলেও আমার কিছু বলার নেই। ধারণা হওয়ার কোনো ব্যাপার নেই। আমার জন্য আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, আমি সেটা জানি। আপনার স্ত্রী যে অ্যাটিটিউড নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, সেটা একটা নর্মাল মানুষ আর একটা নর্মাল মানুষের সঙ্গে কথা বলে না। আমি এটা বলছি না যে উনি ভুল। ওনার পজিশনে থাকলে আমিও হয়তো একইভাবে রিয়াক্ট করতাম, কিন্তু আমার তো কোনো উপায় নেই। এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। দেখুন, সত্যিটা যখন জানাজানি হবে তখন ইমন নিশ্চয় আপনার সঙ্গে এরকম ভাবে কথা বলবেন না। আপনি ওর সঙ্গে মিশলে বুঝতে পারবেন ইমন অত্যন্ত ভালো মেয়ে। ও আপনার অনেক বড় বন্ধু হয়ে উঠতে পারে। দেখুন, আমার নতুন করে আর কোনো বন্ধুর প্রয়োজন নেই। দেখুন, আমার তো আর কোনো উপায় নেই। আপনার একটা নিরাপত্তার বিষয় আছে, প্রোটেকশনের বিষয় আছে, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। আর আপনার খবরটা আমি জানাজানি হতে দিতে পারি না, তাই আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়েও রাখতে পারবো না। আমাদের জয়েন্ট ফ্যামিলি, পুরনো পাড়ায় বাড়ি, পাড়ায় 1000 জন লোক, অনেক লোকের যাতায়াত রোজ লেগে রয়েছে আমাদের বাড়িতে। তারপরই আমার বউ খুব সোশ্যাল, অনেকের সঙ্গেও খুব বেশি মেলামেশা। অতএব এত লোকের মাঝখানে আপনার পরিচয়টা লুকিয়ে রাখা সম্ভব হতো না। যে করে হোক জানাজানি হয়েই যেত, আর তাহলে আপনার নিরাপত্তার প্রশ্ন উঠত। তাই আমার স্ত্রীর কাছে গোপন রেখে আপনার শেল্টারের ব্যবস্থা করতে হয়েছে আমাকে। এরপর যখন সত্যিটা জানাজানি হবে, গোটা বিষয়টা যখন থিতিয়ে আসবে, তখন আমি আপনাকে ইমনের সঙ্গে আলাপ করে দেব। দেখবেন ইমন সারা জীবনের মতো আপনার বন্ধু হয়ে যাবে। আর সত্যি ইমনের মতো একজন বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। আমার জীবনের সব থেকে বড় বন্ধু যে ছিল, সে চলে গেছে। আমার আর কাউকে আমার বন্ধু বানানোর ইচ্ছে নেই রণজয়। আপনার কি মনে হয় আমি আপনার কষ্টটা ফিল করতে পারি না? যদি নাই পারতাম তাহলে এত কিছু কি আমি করতাম? কিন্তু এখন আমার কি হবে? যেমন করে হোক আপনাকে কোন হসপিটালে নিয়ে গিয়ে সেখানে অ্যাডমিট করতে হবে। কি পরিচয় দেবেন আমার? যে পরিচয়টা হোটেলে দিয়েছিলেন। কিন্তু এত বড় মিথ্যে পরিচয় নিয়ে আমি... এটা যে মিথ্যে আপনিও জানেন, আমিও জানি, কিন্তু একটা বড় সত্যিকে সামনে আনার জন্য এই মিথ্যেটারও দরকার আছে। তা না হলে আপনাকে এবং আপনার বাচ্চাটাকে জেলে পৌঁছতে হবে। দেখুন, আমি আইন অস্বীকার করি না, কিন্তু আইন তো মানুষের তৈরি। আইন তো মানুষকে তৈরি করেনি, তাই কখনো কখনো মানুষের বৃহত্তর স্বার্থের জন্য আইনকে অস্বীকার করাই যায়, এটা আমি মনে করি। হয়তো আমার কথাগুলো শুনতে দেশদ্রোহীর মতো লাগছে, কিন্তু কি করব, আমি মন থেকে যা ফিল করলাম সেটাই বললাম। আর আপনার এরকম অবস্থায় তো আপনাকে কিছুতে পুলিশের হাতে তুলে দেওয়া যায় না। সেখানে গেলে হয়তো আপনার বাচ্চাটা সেফলি ডেলিভার্ড হবে, বাট দেন হোয়াট নেক্সট? আপনাকে এবং আপনার বাচ্চাকে সারা জীবন জেলে পৌঁছতে হবে। আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না।
কৃষ্ণমা আমার কাছ থেকে এইটুকুই চেয়েছিল। হয়তো কৃষ্ণর সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার সঙ্গে আমার পুরনো বন্ধুত্বের দিনগুলি তো আমি উপেক্ষা করতে পারি না, অস্বীকার করতে পারি না, বলতেও পারি না। আমি যেই পজিশনে চাকরি করি সেই পজিশনে থেকে এরকম কাজ করাটা হয়তো গঠিত অন্যায়। আমি জানি যখন এই কথাগুলো জানাজানি হবে সকলে বলবে আমি দেশদ্রোহী মতো কাজ করেছি। কিন্তু দেখুন, আমি ফিল করি যে মৃত্যু পথযাত্রী আমার বন্ধুকে দেওয়া কথার দাম আমার চাকরির দামের থেকে কোনো গুণে কম হতে পারে না। তাই আমি ধরেই নিয়েছি যে আমার চাকরি হয়তো থাকবে না। কিন্তু আপনার দান আমি নেব কি করে? আপনাকে তো আমি কিছু দিইনি। আমি যা করছি আমার বন্ধুর জন্য করছি। আপনার বন্ধু তো আর নেই, সরাসরি দানটা তো আমাকেই নিতে হবে। কি করতে চান বলুন তাহলে? আমি বুঝতে পারছি না আমি কি করব। এমন একটা দেশে বাস করি, আমি যদি হসপিটালে গিয়ে বলি আমার ডেলিভারি করান, তখন জিজ্ঞেস করবে আমার গার্ডিয়ানকে, বোন সই করাবে, হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করবে। সব থেকে বড় কথা হলো আপনি হসপিটালে গিয়ে কিন্তু ধরা পড়ে যেতে পারেন, কিন্তু আপনি ধরা পড়তে চান না। সেটা নিয়ে আপনি ভাবছেন না কেন? না, চাই না। আমি আন্দোলন করতে চাই বাইরে থেকে। আমার তো মনে হয় এখন আপনার বাচ্চাটাকে কিভাবে ঠিকঠাক মানুষ করে তুলবেন সেই বিষয়ে ভাবা উচিত। আপনার আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকে বাচ্চাটাকে জড়িয়ে ফেললে তার পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে বলে আমার মনে হয় না অন্তত। তাহলে কি ভেবেছেন আপনি? কি করব আমি? সারা জীবন এই ঘরের কোনায় আমি জীবন কাটাবো, আপনার দয়ায় বাঁচবো, আমার সুবিধা অসুবিধার কথা আপনাকে জানাতে থাকবো। আর এই কথা জানাবো যখন ফোন করব আপনাকে, ও ফোন অন্য কেউ ধরবে আর আমাকে অপমান করবে। এইভাবে আমার জীবন কাটবে। এরপরের থেকে আমার জীবন আমি এইভাবে কাটাবো। এটা আমার জীবনের পাওনা ছিল। কার কোন জীবনটা পাওনা সেটা এরকম ভাবে কে বলতে পারে ম্যাডাম? মানুষ সেই জীবনটাই পায় যেটা সে নিজের হাতে তৈরি করে। আপনি আপনার জীবনটা নিজের হাতে তৈরি করেছেন, নিজে বেছে নিয়েছেন, অথচ এটা তো আপনার পাওনা ছিল না। আপনার তো সম্পূর্ণ অন্যরকম জীবন ছিল। আপনি দিব্যি ছিলেন আপনার বাবা মার কাছে, কিন্তু এই জীবনটা আপনি নিজেই বেছে নিয়েছেন। আর এই ওঠা নামা এগুলো জীবনের একটা পার্ট। আপনি যখন নিজের জীবনটাকে স্বীকার করেই নিয়েছেন, এই পার্টগুলোকেও আপনি অস্বীকার করতে পারেন না ম্যাডাম। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কষ্ট বাড়ছে, আর বেশি সময় দেওয়া যাবে না। আপনি তো আমাকে এখনো বোঝাতেই পারলেন না আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন সেখানে আমার কোনো বিপদ হবে না, আর কি মানে? তাহলে আমি আর কি করবো বলুন? আমি তো আমার মতো করে চেষ্টা করছি। এখন যদি আপনি সেই চেষ্টার বিরোধিতা করেন তাহলে আমার তো কিছু করার নেই। আপনি রেগে যাচ্ছেন। এই কদিনেই আপনার কাছে সব অসহ্য হয়ে উঠছে। আপনি মনে করছেন আপনার উপর যথেষ্ট ভার চেপে বসে আছে, আর অথচ আপনার কর্তব্য বোধ আমাকে ঘাট থেকে ঝেড়েও ফেলতে পারছে না, আর আপনিও আমাকে মেনে নিতে পারছেন না। আপনি প্লিজ অ্যানালিসিস করতে যাবেন না। অ্যানালিসিস করছি বলে আপনার খারাপ লাগছে, তাই তো? কুসুম দোলা কুসুম